আমাদের মনের মধ্যে কেন নোংরা চিন্তা আসে, না চাইতেও এই চিন্তাগুলো কেন আমাদেরকে বিরক্ত করে। আজ জানবো এরকমটা আমাদের সঙ্গে কেন হয়। বন্ধুরা, নিয়ন্ত্রিত মন হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, আবার অনিয়ন্ত্রিত মন হলো আমাদের বড় শত্রু। তাই অনিয়ন্ত্রিত মন আমাদের ভুল রাস্তাতে নিয়ে যায়, আর নিয়ন্ত্রিত মন আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যায়। তাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ না করতে পেরে আমাদের মনের ভিতরে থাকা নোংরা চিন্তাগুলোকে যতই আটকাতে চেষ্টা করি, ততই ওগুলো আরো বেশি করে আমাদের মনের মধ্যে আসা শুরু হয়ে যায়। আপনি দেখবেন যে জিনিস থেকে যত দূরে আপনি পালানোর চেষ্টা করবেন, সেটা ততই আপনার কাছে চলে আসবে। তাই সেই জিনিসটা থেকে পালিয়ে না গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখুন। একবার একটি ছেলে বিপদে পড়ে গ্রামের পাশে থাকা একটি আশ্রমে যে গুরুজি থাকেন তার কাছে যায়। সেখানে গিয়ে গুরুজিকে বলে, গুরুজি, আমার মনে সবসময় কেন এত খারাপ চিন্তা ঘুরে বেড়ায়? আমি কিন্তু এসব চিন্তা করতে চাই না, তবুও আমি না চাইতেও সবসময় মনের ভিতর কাম বাসনার কথা চলতেই থাকে, আর আমি সবসময় এইসব চিন্তা করতে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার এনার্জি, সময়, পড়াশোনা সব নষ্ট হতে বসেছে। মন সবসময় অশান্ত লাগে। সবচেয়ে ভয়ের কথা হলো, আমি যখন কোনো মেয়েকে দেখি তখন একদম স্থির থাকতে পারি না। এরপর ছেলেটির কথা শেষ হলে গুরুজি তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কামবাসনা কাকে বলে তা জানো? তখন ছেলেটি গুরুজির প্রশ্ন শুনে বলে, গুরুজি, আমি তো সঠিকভাবে জানি না এই কামবাসনা কি। তবে তা যাই হোক না কেন, আমি শুনেছি এটা একটা খারাপ জিনিস। ছেলেটির কথা শুনে গুরুজি বলে, দেখো বাবা, তোমাকে আগে বুঝতে হবে প্রকৃতি আমাদের ভিতরে যে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো কখনোই খারাপ জিনিস হতে পারে না। সেগুলোর প্রয়োজনীয়তা আমাদের জীবনে আছে বলেই প্রকৃতি তা দিয়েছে। বাসনা কোনো খারাপ কিছু নয়, আসলে সেটা হলো আমাদের মনের ভিতরের একটা ভাবনা। কোনো জিনিসের অভাবে আমাদের ভিতর থেকে সেই জিনিসটাকে পাওয়ার একটা ইচ্ছা জাগায়, সেটাকেই বাসনা বলে। যেমন ধরো, তোমার টাকার অভাব আছে এবং সেই অভাব থেকেই তোমার মনের ভিতরে টাকার প্রতি বাসনার সৃষ্টি হয়ে গেল। আর এর অর্থ এটা নয় যে টাকার বাসনা কোনো খারাপ কিছু, বরং এটা হলো আমাদের মনের একটা প্রয়োজনীয়তা। আর যখন এই প্রয়োজনটা শারীরিক হয়, তখন সেটা কাম বাসনা হয়ে যায়। তখন ছেলেটি বলে, গুরুজি, আমি কামবাসনা কি জিনিস সেটা তো বুঝতে পারলাম, এবারে এটা বলুন, এই জিনিসটা আমাদের শরীরে কিভাবে আসে আর আমি কিভাবে এর থেকে মুক্তি পাব? তখন গুরুজি বলেন, কামবাসনা কোথা থেকেও আসে না, এটা আমাদের মনের ভিতরেই থাকে, আর এটার প্রয়োজন আমাদের অবশ্যই আছে, কারণ এটা না থাকলে আমাদের মানবজাতি বিস্তার লাভ করত না। তখন ছেলেটি বলে, গুরুজি, এটা যদি আমাদের ভিতরেই থাকে আর সেটা আমাদের দরকারেও লাগে, তবে মানুষ কেন এটাকে খারাপ জিনিস বলে? তখন গুরুজি বলে, এটাই হলো মানুষের সমস্যা। মানুষ এটাকে ভুলভাবে বুঝেছে, তাই এটাকে মানুষ দাবিয়ে রাখার ও লুকিয়ে রাখার চেষ্টা করে। এই কামবাসনাটা কোনো ভুল নয়, বরং এটাকে খারাপভাবে ব্যবহার করাটাই হলো ভুল। মানুষ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তার জন্য বাঁচতে পছন্দ করে, তার সম্পর্কে চিন্তা করে, কিন্তু এই সব কিছুই হলো ভুল, অলীক ভাবনা। গুরুজি আরো বলেন, তুমি কি জানো পৃথিবীর সব প্রাণীর মধ্যেই কামবাসনা আছে? তখন ছেলেটি বলে, হ্যাঁ, আমি সেটা জানি, কারণ তারাও তাদের প্রজাতিকে বাড়াতে চায়। তখন গুরুজি বলেন, তাহলে কেন আমরা অন্য প্রাণীর কামবাসনাকে খারাপ ভাবি না? তখন ছেলেটি বলে, না গুরুজি, আমি তা জানি না, আপনি আমাকে সেটা বলে দিন। তখন গুরুজি বলেন, অন্য প্রাণীরা কামবাসনাকে নিজেদের আনন্দের জন্য ব্যবহার করে না, বরং এরা
কেবলমাত্র নিজেদের প্রজাতিকে বাড়ানোর জন্যই এটাকে ব্যবহার করে, কারণ প্রকৃতি তাদের এতটা বুদ্ধি দেয়নি যাতে কামবাসনাকে নিজেদের আনন্দের জন্য ব্যবহার করবে। অন্যদিকে মানুষ তার বুদ্ধির জোরে প্রকৃতি থেকে পাওয়া সব জিনিসকে নিজেদের সুখ ও আনন্দের জন্য ব্যবহার করে নেয়। সেই কারণেই কামবাসনাকেও মানুষ সুখের একটি জিনিস করে নিয়েছে, যদিও প্রকৃতি এই জিনিসটাকে অন্য প্রাণীদের মতোই মানুষকেও বংশ বিস্তার করার জন্যই দিয়েছে। কিন্তু মানুষ এটাকে খারাপভাবে ব্যবহার করে এর উপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটাই হয়েছে ভুল কাজ। এরপর ছেলেটি আবারও গুরুজিকে জিজ্ঞাসা করে, গুরুজি, আমরা কামবাসনার উপরে কেন নিয়ন্ত্রণ করতে পারি না? ছেলেটির সেই কথা শুনে গুরুজি তাকে বলে, এবারে আমি তোমাকে একটা গল্প বলবো, যেটা শুনে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গুরুজি বলতে শুরু করে, একটি আশ্রমের একজন শিষ্য রোজ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে যেত। যে পথে শিষ্যটি রোজ ভিক্ষা করতে যেত সেই পথে একটা নদী ছিল। একদিন নদীর পাড়ে এসে শিষ্যটি দেখল একটি ছেলে গাছের আড়াল থেকে নদীর দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। এরপরে শিষ্যটি কৌতূহল বশত ছেলেটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি গাছের পেছনে লুকিয়ে কি দেখছো? তখন ছেলেটি শিষ্যকে বলে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কি দেখছি? তখন শিষ্যটি ওই ছেলেটির দৃষ্টি অনুসরণ করে দেখল যে নদীতে কিছু মেয়ে জল নিতে এসেছে। তাই দেখে শিষ্যটি সেই ছেলেটিকে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওখানে কিছু মেয়ে জল নিচ্ছে, তা এটা লুকিয়ে দেখার কি আছে? তখন ছেলেটি বলে, আপনি ভালো করে তাকিয়ে দেখুন, মেয়েগুলো কি সুন্দর দেখতে, একবার ওদের শরীরটার দিকে তাকিয়ে দেখুন, কি সুন্দর ওদের শরীরগুলো, ওদের সুন্দর মুখের দিকে তাকিয়ে দেখুন, কি অপূর্ব সুন্দর ওদের মুখগুলো। এবারে ওই শিষ্যটি অনেকক্ষণ ধরে সেই মেয়েগুলোকে দেখতে লাগলো। দেখতে দেখতে তার মনে আস্তে আস্তে কামবাসনার উদয় হতে লাগলো এবং সেই কামবাসনা থেকে ভয়ের জন্ম নিল। সেই ভয় থেকে লুকিয়ে দেখার ইচ্ছা হতে শুরু করলো। কিছুক্ষণ দেখার পরে হঠাৎ শিষ্যটির মনে হলো, এ আমি কি করছি? আমার এক্ষুনি এই স্থান থেকে চলে যাওয়া উচিত। এরপর শিষ্যটি সেই স্থান থেকে দ্রুত চলে যায়। তারপর আশ্রমে ফিরে গিয়ে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সব কাজের মধ্যে বারবার তার মনে পড়ছে ওই দৃশ্যগুলোর কথা। আবারও সেই দৃশ্যগুলো দেখার প্রবল ইচ্ছা জাগছে তার। সারাদিন কোনো কাজে সে মন দিতে পারছে না। পরদিন সকালে সে আবারও ভিক্ষা করার জন্য দ্রুত বেরিয়ে পড়ে আর নদীর ধারে থাকা গাছের আড়ালে বসে সেই মেঘগুলোকে দেখতে শুরু করে। এইভাবে রোজ সে সেই স্থানে এসে মেয়েগুলোকে লুকিয়ে দেখতে শুরু করে, আর এইভাবে সে তার কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে লাগলো। সারাদিন সে আনমনা হয়ে থাকতো। এমনকি তার গুরুজি যখন কিছু পাঠ পড়াতো তখনও সে সেই পাঠে ঠিক মতন মনোযোগ দিত না। বেশ কিছুদিন ধরে তার গুরু শিষ্যের এই পরিবর্তনটা লক্ষ্য করছিলেন। তাই তিনি একদিন সকালে শিষ্যকে ডেকে বলেন, আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব। সেই শুনে শিষ্যটি বলে, না গুরুজি, আপনি কেন কষ্ট করবেন, আমি একাই ভিক্ষা করে নিয়ে আসতে পারবো। তখন তার গুরু একটু ভেবে নিয়ে বলেন, ঠিক আছে, তুমি একাই যাও। গুরুজির সম্মতি পেয়ে শিষ্যটি তৎক্ষণাৎ আশ্রম থেকে বেরিয়ে ভিক্ষার উদ্দেশ্যে চলে যায়। শিষ্যের চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তার গুরুজিও আশ্রম থেকে বেরিয়ে আসে এবং ওই শিষ্যের পিছনে পিছনে চলতে থাকে। গুরুজি জানতে চায় তার শিষ্য রোজ ভিক্ষার নাম করে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে। এরপর কিছু দূর অনুসরণ করার পর ওই গুরুজি দেখতে পান তার শিষ্য নদীর পাড়ে আরেকটি ছেলের সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে অপরাধীর মতন কিছু একটা দেখছে। তখন গুরুজি ধীর পায়ে তাদের পিছনে এসে দাঁড়ায় এটা দেখার জন্য যে ওরা অপরাধীর মতন লুকিয়ে কি দেখছে। গুরুজি আশ্চর্য হয়ে দেখেন যে
ওরা নদীতে জল নিতে আসা কিছু মেয়েদেরকে দেখছে। তখন পিছন থেকে হঠাৎ গুরুজি তার শিষ্যের উদ্দেশ্যে বলেন, তুমি কি ওই মেয়েগুলোকে দেখছো? আচমকা গুরুর কণ্ঠস্বর শুনে শিষ্যটি চমকে পিছনে ফিরে তার গুরুকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে এইবার গুরুজি তাকে এই অপরাধের জন্য অনেক শাস্তি দেবে। কিন্তু ওই গুরুজি তার শিষ্যকে কিছু না বলে তাকে সঙ্গে করে নিয়ে চুপচাপ আশ্রমে ফিরে আসলো। আশ্রমে এসে গুরুজি তার শিষ্যকে পাশে বসিয়ে বললেন, দেখো বাবা, মেয়েদেরকে দেখা কোনো অপরাধ নয়, ওটা তোমার বয়সে একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি যদি ওই মেয়েদেরকে দেখে তোমার মনের ভিতর আসা কামবাসনাকে বাড়তে দাও এবং সেটা তোমার কাজের উপর প্রভাব ফেলে, তখন তোমার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে, যেটা একদম কাম্য নয়। তাই এখন থেকে তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর তোমাকে বুঝতে হবে এই অনুভূতিটা হলো একটা স্বাভাবিক প্রাকৃতিক অনুভূতি। আর তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার এই অনুভূতিটাকে সঠিক দিকে পরিচালনা করতে হবে। কামবাসনা কোনো ভুল নয়, ওটা শরীর ও মনের একটা স্বাভাবিক ব্যাপার। তোমাকে এখন ওগুলোকে নিয়ন্ত্রণ করে তোমার জীবনের অন্য গুরুত্বপূর্ণ কাজগুলোকে সঠিকভাবে করতে হবে। তবেই তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি আমাদের মনের কোনো অনুভূতিকেই দাবিয়ে রাখার দরকার নেই, বরং সেই অনুভূতিটাকে সঠিকভাবে বুঝে সঠিক দিকে পরিচালনা করার দরকার আছে। কামবাসনা একজন মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। এই কথাটা বোঝাও সেটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। শুধু দরকার এটাকে নিয়ন্ত্রণ করার ও জীবনের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোকে সঠিকভাবে করাই হলো একজন বুদ্ধিমান মানুষের কাজ।